আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাসওয়ার্ড অফ ইংলিশের পক্ষ থেকে একটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস দিতে যাচ্ছি। এটি হচ্ছে যারা এইচএসসি শিক্ষার্থী আছো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে 5-5 তুমি পাবেই, এটা শিওর থাকো। যদি আজকের এই ক্লাসটি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তুমি 5-5 পাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করতে পারি। এবং অবশ্যই আমি দেখেছি যে এখান থেকে তোমরা ইজিলি 5-5 ওঠাতে পারবে, এবং এটা আমি বিশ্বাস করি যে তোমরা যদি ক্লাসটি মনোযোগের সাথে দেখতে থাকো এবং বুঝো তাহলে অবশ্যই 5-5 তুমি পাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, আমি যে টপিকটি করাবো সেটি হচ্ছে স্পেশাল ওয়ার্ড ফ্রেজ। এটা সাধারণত এইচএসসি পরীক্ষার্থীদের সাধারণত কোশ্চেন নং 3 থাকবে। 10টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটার মার্ক থাকবে 0.5 করে, অর্থাৎ টোটাল মার্ক থাকবে 5। 10টা থাকবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 করে, 0.5 করে, টোটাল 10টা সেন্টেন্স থাকবে। এখন এটাতে আমরা উইথ ক্লোজ অর্থাৎ শূন্য স্থানের জন্য বক্সে 10টি শব্দ কিংবা 10-এর অধিক শব্দ দেওয়া থাকতে পারে। 10টি সাধারণত থাকে, তবে কিছু কিছু সময় সাধারণত 10টার বেশি অর্থাৎ 12টা পর্যন্ত থাকে, 14টা পর্যন্ত থাকে। তো ওইখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোন শব্দটা তোমার বসবে। তো এটার জন্য কিছু ট্রিক্স আছে, এবং এই যে আমি 10টা নিয়ম লিখে রাখছি, নিয়মের রুলস লিখে রাখছি 10টা, এই 10টার থেকে সাধারণত থাকবে। এই 10টার ভিতর থেকে সাধারণত মিনিমাম হলো তুমি কমন 8টা পাবেই, শিওর থাকো। তো আমি যেটা প্রথমে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাকে ক্লিয়ারলি জানাবা, এবং কথা ভালোভাবে শুনতে পারতেছো কিনা আমাকে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াজ ব্রন বা বি ব্রন। এটা হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে সাধারণত বসে থাকে, জন্মগ্রহণ করা বোঝাতে। এটি জন্মগ্রহণ করা বোঝাতে সাধারণত বাক্যে বসবে। তো এটার জন্য আমাদের দুইটা টিপস মনে রাখতে হবে। সেই টিপস কি? আমি দুইটা টিপস হচ্ছে, এটি বাক্যের মাঝামাঝিতে বসবে, শূন্যস্থানের আগের একটা অংশ থাকবে, শূন্যস্থানের পরেও একটা অংশ থাকবে। শূন্যস্থানের আগে অবশ্যই কোনো না কোনো ব্যক্তি কিংবা ভৌগোলিক স্বাধীন রাষ্ট্রের নাম থাকবে। শূন্যস্থানের আগের অংশে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ভৌগোলিক স্বাধীন রাষ্ট্রের নাম থাকবে, ব্যক্তি বা ভৌগোলিক স্বাধীন রাষ্ট্রের নাম থাকবে। এটা হচ্ছে শূন্যস্থানের আগের অংশে। শূন্যস্থানের পরের অংশে কমন একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে প্রেপোজিশন থাকবে। প্রেপোজিশন কোনগুলো থাকতে পারে? ইন থাকতে পারে, এট থাকতে পারে, অন থাকতে পারে, ইনটু থাকতে পারে। ইন, এট, অন, ইনটু, এগুলার যে কোনো একটা প্রেপোজিশন থাকবেই। নতবা কি থাকতে পারে? প্লেস নেম থাকতে পারে, অথবা ডেট লেখা থাকতে পারে, ডেট বা ইয়ার থাকতে পারে। প্লেস নেম থাকে সাধারণত, ডেট বা ইয়ার থাকে। তারপরে হচ্ছে অনেক সময় ডেটের ক্ষেত্রে কিছু কথা বলা থাকে, সেটা হচ্ছে এডি বা বিসি কথা লেখা থাকতে পারে। কোন একটা সংখ্যার সাথে এডি কিংবা বিসি মানে হচ্ছে অ্যাডিশনাল ডেট বা বিফোর খ্রিস্টপূর্বীয় যে সালগুলো আছে সেগুলো দেওয়া থাকতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে সম্ভ্রান্ত পরিবার, ফ্যামিলি কন্ডিশনের কথা বলা থাকতে পারে। ফ্যামিলি কথাটা কমন, FAMILY, ফ্যামিলি। কেমন ফ্যামিলি হতে পারে? সেটা হচ্ছে পুর পরিবার, গরিব, পুর ফ্যামিলি হতে পারে, রিচ ফ্যামিলি হতে পারে, নিডি ফ্যামিলি হতে পারে, সফিস্টিকেটেড ফ্যামিলি কথা বলা থাকতে পারে। তারপর হচ্ছে ওয়েলথি ফ্যামিলি হতে পারে। এটা হচ্ছে ফ্যামিলি কথা লেখা থাকতে পারে, যেমন পুর ফ্যামিলি থাকতে পারে, রিচ ফ্যামিলি থাকতে পারে, নিডি ফ্যামিলি থাকতে পারে, সফিস্টিকেটেড ফ্যামিলি থাকতে পারে। তারপরে হচ্ছে আমরা সাধারণত বলে রয়্যাল ফ্যামিলি বলার কথা বলে থাকে, রয়্যাল ফ্যামিলি। এই কথাগুলো থাকতে পারে। সাধারণত আমরা দেখি যে ফ্যামিলির যদি কথা বলা থাকে তাহলে ফ্যামিলির ভিতরে এই কথাগুলো থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে
ফ্যামিলি কন্ডিশনের মধ্যে উচ্চ বংশীয় কিছু বোঝাতে ফ্রেজ হিসাবে থাকে তোমার হচ্ছে গোল্ডেন স্পুন থাকে, স্পুন অথবা সিলভার স্পুন কথাটা লেখা থাকে, স্পুন। আবার অনেক সময় ফ্রেজ অর্থে ব্রচ আফ কথাটি লেখা থাকে, অর্থাৎ বেড়ে ওঠা বোঝানো হয়েছে, ব্রট আফ। আবার অনেক সময় জন্মগত অন্ধ বলা হয়, সেটাকে বলা হয় ব্লাইন্ড বা লেম, পঙ্গু, ব্লাইন্ড অথবা লেমড। তাহলে এরকম শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখো শূন্যস্থানের পরে, শূন্যস্থানের আগে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ভৌগোলিক স্বাধীন রাষ্ট্রের নাম থাকলো, শূন্যস্থানের পরে এগুলার যে কোনো একটা উপাদান থাকলেই সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে ওয়াজ বর্ন অথবা বি বর্ন যেটাই থাকুক না কেন সেটার আনসার করতে পারবা। তাহলে আশা করি তোমরা এই ওয়াজ বর্ন বা বি বর্নের রুলটা বুঝতে পারছো। আর আমি এখানে যে ট্রিক্সটা দিলাম এখান থেকে 100% শিওর থাকো যারা এই ট্রিক্স গুলা দিয়ে সাধারণত ওয়াজবর্ন বা বিবরণ হয়ে থাকে, এটা আমরা সাধারণত দেখেছি। এরপর পরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে লেট অ্যালোনের রুলটা। আমরা যদি দেখি লেট অ্যালোনের ক্ষেত্রে এটা দ্বারা বোঝায় যে হতেই পারে না বা ভাবাই যায় না, এরকম কিছু বোঝায়। লেট অ্যালোনের ক্ষেত্রে এটা সাধারণত দেখায় যে হতেই পারে না বা ভাবাই যায় না বা দূরে থাক। এরকম হয় না যে করিম ইংরেজিতে 33 উঠাইতেই পারে না, সে নাকি 80 পাবে, এটা কি সম্ভব? ধর একজন দিনমজুর স্বাভাবিক অর্থে একদিনে 500 টাকা উপার্জন করতে পারে, এটা ভাবা যায়। কিন্তু একদিনে একজন রিক্সা চালক 10,000 টাকা উপার্জন করবে, এটা কি ভাবা যায়? এটা কি সম্ভব? এটা কি কখনো হতে পারে? এইরকম কিছু থাকবে। তো এটা লেট অ্যালোন আমরা সাধারণত ধরে নিতে পারি এটার অর্থ হচ্ছে হতেই পারে না বা ভাবাই যায় না, তার মানে এটার মধ্যে একটা না যুক্ত আছে। না মানে হচ্ছে নেগেটিভ সাইন। তো এটার জন্য আমরা কোন টেকনিকটা ফলো করব সেটা যদি আমি তোমাকে বোঝাই, এটার স্ট্রাকচারটা হবে এরকম: একটা সাবজেক্ট থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, এরপর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন প্লাস এমন একটি বিষয়, একটি কাজ বা পরিমাণ যা ভাবা যায় থাকবে, প্লাস গ্যাপ প্লাস আরেকটি বিষয়, বিষয় বা পরিমাণ যা ভাবাই যায় না, এরকম একটা থাকবে। অর্থাৎ এই প্যাটার্নটাতে থাকবে। যদি এই প্যাটার্নটা থাকে তাহলে আমাকে তখন নিশ্চিন্তে আমরা বসায় দিতে পারবো যে। তবে আরেকটা জিনিস মনে রাখবো, শূন্য স্থানের পরের অংশে কখনোই কোনোভাবেই সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না, থাকবে শুধু অবজেক্ট। থাকবে শুধু কি? অবজেক্ট। এই দুইটার কোনোটাই থাকবে না। শূন্যস্থানের পরে শুধু কি থাকবে? অবজেক্টটা থাকবে। আর কেমন অবজেক্ট থাকবে? যে অবজেক্টটা আগের অবজেক্টের তো কোনোভাবে ভাবা যায় কিন্তু পরের অবজেক্টটা কোনোভাবেই সম্ভব না বা ভাবাই যেতে পারে না, এরকম কিছু একটা থাকবে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে করণীয়টা কি হবে? লেট অ্যালোন বসায় দিতে হবে। তো লেট অ্যালোনের ক্ষেত্রে সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে নেগেটিভ সাইনটা। সাবজেক্টের পরে ভার্বের পরে একটা নেগেটিভ সাইন থাকবে। যে নেগেটিভ সাইনটা থাকলে এখন দেখি নেগেটিভ সাইনগুলো কি থাকতে পারে। আমি যদি নেগেটিভ সাইনের কথা বলি সেটা হতে পারে নো, নেভার, নট, নাথিং, নান। মানে এন জাতীয় পাঁচটি, N5 এন জাতীয় পাঁচটি অর্থাৎ নো, নেভার, নট, নাথিং, নান এরা থাকতে পারে। অথবা ফিউ, লিটল থাকতে পারে। অথবা স্ক্যারসলি, হার্ডলি, রেয়ারলি, সেলডম, বেয়ারলি কথাটি থাকবে। এগুলার যে কোনো একটা সাইন থাকবে, তবে আমার কমন হচ্ছে এগুলার ভিতর থেকে সাধারণত থাকে এগুলা। আর হচ্ছে হার্ডলি শব্দটা কখনো কখনো থাকে, আর বেয়ারলি শব্দটা কখনো কখনো থাকে। তো আমরা নেগেটিভ সাইন গুলা কি এটা দেখে নিলাম। তো একটা সেন্টেন্স এরকম হলে সেক্ষেত্রে আমরা সাধারণত কি বসাই দিব? লেট অ্যালোন ব্যবহার করব। যেমন হি ক্যান নট আর্ন 100 টাকা আ ডে
শূন্যস্থান 500 টাকা। তাহলে কি বোঝালো? সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে একটা নেগেটিভ সাইন আছে, আর্ন একটা টপিক, অর্থাৎ একদিন 100 টাকা উপার্জন করতে পারে না, সে আবার 500 টাকা কিভাবে উপার্জন করবে, এটা কি ভাবা যায়? তাহলে এরকম জায়গাতে লেট অ্যালোন কথাটি তুমি সাধারণত প্রয়োগ করতে পারবে। আশা করি তোমরা লেট অ্যালোন সম্পর্কে ধারণা পেয়েছো। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাও। এরপরে হচ্ছে আমরা যদি দেখি উড রেদার, এটা একদম সহজ মামুলি ব্যাপার। উড রেদারের ক্ষেত্রে যেটা দেখতে হবে, স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, এরপর হচ্ছে দুটি বিষয়কে তুলনা করার জন্য দুটি অবজেক্ট থাকবে, অবজেক্ট নাম্বার 1 প্লাস কম্পেয়ার করার জন্য দেন থাকতে পারে, অথবা ইন লিউ অফ কথাটা লেখা থাকতে পারে, অথবা ইনস্টেড অফ। এই তিনটার যে কোনো একটা থাকবে, এটা 100% শিওর থাকো। প্লাস অবজেক্ট নাম্বার 2 যার সাথে তুলনা করা হইতেছে, দুইটা অবজেক্টকে তুলনা করা হইতেছে, দুইটা অবজেক্টের মাঝে, এই দুটি অবজেক্টের মাঝে তুলনামূলক বোঝাতে তুলনার সাইন হিসেবে সবসময় দেখবা দেন কথাটা থাকতেছে, অথবা কঠিন হলে ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ এই কথাটা থাকতে পারে। তবে হর হামেশায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যখন তুমি ঘাটবা বা দেখবা, সেখানে কমন রূপে দেনটাকেই পাবা। তো এই প্যাটার্নটা থাকলে আমরা সেক্ষেত্রে কি বসাবো? উড রেদার। যেমন আমরা যদি একটা এক্সাম্পলকে দেখাই, ইউ ড্যাশ স্টে অ্যালন দেন টুগেদার, এরকম থাকবে। তাহলে এই যে অ্যালোন এবং টুগেদার এই দুইটা বিষয়ের মাঝে তুলনা বোঝাতে, অর্থাৎ কোনটি ভালো, কোনটার চেয়ে কোনটা ভালো, অর্থাৎ টুগেদার একত্রে থাকার চেয়ে একা থাকা ভালো, এরকম বোঝালে সেই ক্ষেত্রে যে দেনটা মাঝে থাকবে তুলনা অর্থে, দেন থাকতে পারে, ইন লিউ অফ থাকতে পারে, ইনস্টেড অফ থাকতে পারে। এরকম থাকলে সেক্ষেত্রে আমরা সাধারণত উড রেদারটারে ব্যবহার করব। তো নেক্সট এরপরেরটা হচ্ছে যদি আমরা দেখি as soon as, এটার অর্থ হচ্ছে যেই মাত্র। তার মানে বোঝাই যাইতেছে যেই মাত্র, তার মানে কি সেই মাত্র কথাটা থাকবে, যেই মাত্র আর সেই মাত্র, অর্থাৎ যখন তখন। আমরা সাধারণত বলি এটাই যে এটার ক্ষেত্রে দুটি ক্লোজ থাকা লাগবে। কয়টা ক্লোজ থাকবে? দুটি ক্লোজ থাকতে হবে। দুটি ক্লোজ মানে হচ্ছে দুটি বাক্যাংশ থাকবে। একটা বাক্যাংশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলো, গ্যাপ, আবার আরেকটি বাক্যাংশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলো। এরকম থাকলে আমাদেরকে করণীয়টা কি হবে লক্ষ্য রাখতে হবে। এটা তিনটা প্যাটার্নেই সাধারণত থাকে। এটা এরকম মাঝামাঝিতে শূন্যস্থান হতে পারে, আবার বাক্যের শুরুতে শূন্যস্থান হতে পারে। তখন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা, এরপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা এরকম হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস গ্যাপ প্লাস পজিবল কথাটা যদি লেখা থাকে। এই তিনটা ফরম্যাটে সাধারণত থাকে। এই তিনটা ফরম্যাটে থাকলে দেখো, প্রথমটাতে কি বললাম, মাঝামাঝিতে যদি শূন্যস্থান থাকে তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা গ্যাপ, এরপর আবারও সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এখন আরেকটা ক্লো দিয়ে বলি, সেটা হচ্ছে এই দুটি ক্লোজ অবশ্যই একই টেন্সে হতে হবে। যদি আগের অংশে V1 হয়, পরেরটাতেও V1 হতে হবে। V1 হইলে V1 হতে হবে। V2 যদি হয় তাহলে পরের অংশটাতেও V2 হইতে হবে। অর্থাৎ আগে যে টেন্স থাকবে পরের ঠিক একই টেন্সেই হইতে হবে। তবে সবসময় দেখবা আগের অংশটা V2 আছে, পরের অংশটাও V2তেই হচ্ছে। আর আরেকটা কথা বলছিলাম, বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে করণীয়টা কি হবে লক্ষ্য রাখবা, যে সেক্ষেত্রেও ভার্বের ক্ষেত্রে সেম প্যাটার্ন, দুইটাতে সেমই প্যাটার্ন। V1 থাকলে V1ই হবে, V2 থাকলে V2 হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় দুটি বাক্যের মাঝে যেহেতু প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ আছে, এখানে এই দুইটা ক্লোজকে আলাদা করে বোঝানোর জন্য মাঝে একটা কমা থাকতে পারে, তবে সবসময় থাকে না, থাকতে পারে, এটা মনে রাখবা। তবে আমাকে দেখতে হবে কি, ফাইন্ড আউট করতে হবে, দুটি ক্লোজ নিশ্চিত করতে হবে এবং দুটি ক্লোজ একই টেন্সে আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে তুমি as soon as টারে বসাইতে পারবা। যেমন এখানে আরেকটা কথা বলা আছে,
সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস গ্যাপ প্লাস পসিবল কথাটা যদি থাকে, শেষে যদি পসিবল কথা থাকে, সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে কি বসাই দিতে পারবো? অ্যাজ সুন অ্যাজ। এরকম যদি থাকে, এই প্যাটার্নের যদি থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি বা পারবো। এরপরে কি আছে আমাদের? অ্যাজ সুন অ্যাজ এর পরে আছে নো সুনার হ্যাড। এটার জন্য এটি বাক্যের শুরুতে বসবে, একদম বাক্যের শুরুতে গ্যাপ থাকবে। এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস V3 থাকবে, প্লাস একটা অবজেক্ট থাকবে, প্লাস এখানে গ্যাপ থাকবে, এখানে একটা দেন থাকবে, সরি, দেন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে থাকলো। বাক্যের শুরুতে বসবে এটি। নো সুনার হ্যাড মানে হচ্ছে কোনো একটা কিছু হতে না হতেই আরেকটি কাজ, কোনো একটা কাজ হতে না হতেই আরেকটি কাজ। যেমন তুমি ফ্যানের সুইচ অন করতে না করতেই কারেন্ট চলে গেল, একই সাথে দুটি কাজ হইল। আবার ধরো তুমি কলেজের জন্য বের হতে না হতেই তোমার কি হয়ে গেল? বৃষ্টি চলে আসলো। এটা একটা কমন জিনিস, তোমরা পড়েছো। তাইলে এরকম হতে পারে নো সুনার হ্যাড, কোনো একটা বিষয় থাকলো, সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট থাকলো, এর মাঝে অবশ্যই দেন থাকা লাগবে। দেনটা থাকবে এখন কোথায়? মাঝে থাকবে, তবে দেনের পরে অবশ্যই V2 হইতে হবে। নো সুনার হ্যাডের ক্ষেত্রে এই দেনটার পরে সবসময় কি হয়? V2 হয়। তোমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ে আসছো, দেন, হোয়েন, বিফোর এর পরে সব সময় V2 থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করতে হয়। সেই সূত্র অনুপাতে আমরা প্রয়োগ করেছি যেখানে এটা হবে অ্যাজ ইফ অ্যাজ দো। এর ক্ষেত্রে করণীয়টা কি হবে? অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন কিংবা মনে হয় এমন, যেন বা মনে হয় এমন অর্থে সাধারণত এটি বসে। তো এটার ক্ষেত্রে করণীয়টা কি হবে? এটার ক্ষেত্রে কি কি হতে পারে? এটার ক্ষেত্রে এটি বাক্যের মাঝামাঝিতে বসবে। কোথায় বসবে? বাক্যের মাঝামাঝিতে বসবে। এটা বাক্যের মাঝে বসবে। তবে কথা আছে, কমন কথা কি? সাবজেক্ট প্লাস, এটার পরেও একই সাবজেক্ট হতে পারে। এখানে যে সাবজেক্ট থাকবে এখানেও সেম সাবজেক্টই থাকবে। তবে এখানে কথা হচ্ছে, এখানে যদি V1 হয় তাহলে সাবজেক্টের পর এখানে হবে V2। এখানে যদি সাবজেক্টের পরে V2 হয়, এখানে হবে হ্যাড প্লাস V3 অথবা বিন। কথাটা কিন্তু মনে রাখবা। এখানে যদি V1 হয় এখানে কি হবে? V2। এখানে যদি V2 হয় এখানে কি হবে? হেড প্লাস V3 অথবা কি হতে পারে? বিন কথাটা লেখা থাকতে পারে। নতুবা একটা কমন জিনিস, সেটা হচ্ছে এখানে যদি V1 হয় এখানে V2 তো থাকবেই, তাছাড়া কমন জিনিস হওয়া বোঝালে, হওয়া বোঝাতে, যেমন আমরা বলতে পারি হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড। আমরা সাধারণত এটা বলি, সে এমনভাবে কথা বললো যেন সে একজন পাগল হয়ে গেছে। তাহলে এখানে হওয়া বোঝাইতে আগে যেহেতু স্পিক্স V1 আছে, V1 এর থাকলে এখানে বলছিলাম V2 হইতে হবে। তো V2 এর পরিবর্তে এখানে এটা যেহেতু, এটাও কিন্তু V2, তো এখানে হওয়া অর্থে বোঝাতে, হি এর সাথে তো আর ওয়ার বসে না, বাট এখানে হওয়া অর্থে বসেছে। কি অর্থে? হওয়া বোঝাইতে। তাহলে সেই ক্ষেত্রে এখানে ওয়ার কথাটা ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবা। এরপরে হচ্ছে আমি যদি তোমাদেরকে দেখাই LEST হবে, এটা LEST, লেস্ট। লেস্ট শব্দের অর্থ হচ্ছে এরকম কোনো একটা কিছু যা এখন যদি তুমি না করো তাহলে কিন্তু পরে, অর্থাৎ ইন ফিউচারে তোমার কোনো একটা জিনিস লস হতে যাচ্ছে, তুমি মিস করতে যাচ্ছ, তুমি হারাতে যাচ্ছ, এরকম কিছু। যেমন হতে পারে তুমি যদি আজকে এই ভিডিওটি না দেখো তাহলে ভবিষ্যতে এই স্পেশাল ওয়ার্ড ফ্রেজ কি পারবে না। তার মানে আজকে দেখা লাগবে, আজকে দেখলে ভবিষ্যতে পারবে, আর আজকে যদি না দেখো ভবিষ্যতে তুমি কি পারবে না। তাহলে এইরকম যদি বলে, সেক্ষেত্রে লেস্টের একটা গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, প্লাস গ্যাপ থাকবে, এরপরে আবার একটা সাবজেক্ট উচিত বুঝাতে শুড অথবা মাইট কথাটা সাধারণত থাকে। শুড কিংবা মাইট কিসের পরে? লেস্ট এর পরে। আর লেস্ট বসবে কোথায় তাহলে? বাক্যের মাঝে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আর আমরা তো জানি প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় একটা করে V1 বসে। কি বসে? এগুলো রাইট ফর্ম অফ ভার্বের একটা করে রুলস। আমি যদি একটা এক্সাম্পল দেই,
He said to me, read attentively. I should fail in the exam. তার মানে কি বললো? He said to me, read attentively dash, I should fail in the exam. তাহলে সে আমাকে বললো মনোযোগের সাথে পড়ো। আমাকে বলেছে, কে বলেছে? সে। কি করতে বলেছে? পড়তে বলেছে মনোযোগের সাথে। তা না হলে কি হবে? আমি যদি এখন না পড়ি ভবিষ্যতে কি করব? ভবিষ্যতে হয়তো বা কি এখানে লিখে রাখছে আই শুড। আই কেন পাইলাম আমরা? এই যে আমাকে বলেছে। তাহলে সে আমাকে বলেছে পড়তে। আমি না পড়লে ফেল কি সে করবে না আমি করব? আমি করব। তাই আমি যদি বুঝাই তাহলে এখানে কি হয়েছে? আই শুড ফেল ইন দ্য এক্সাম। তার মানে কি ভবিষ্যতে কোনো একটা জিনিস তুমি হারাতে বসেছো, ভবিষ্যতে কোনো একটা জিনিস তোমার লস হতে পারে, মিস হতে পারে, এরকম কিছু বোঝালে সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে সাবজেক্টের পরে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট কথাটা লেখা আছে কিনা, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি ব্যবহার করব? লেস্ট। তাহলে অ্যান্সার কি হবে? লেস্ট হবে। এরপরে হচ্ছে হোয়াটস ইট লাইক, ফিল লাইক, উড ইউ মাইন্ড। এরা বাক্যের শুরুতে বসে। কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। তবে শুধুমাত্র ফিল লাইকটা বাক্যের মাঝামাঝিতে বসবে। এটি বাক্যের মাঝে বসে, বাক্যের মাঝে ফিল লাইক। আর বাকি দুইটাই হোয়াটস ইট লাইক কিংবা উড ইউ মাইন্ড বাক্যের শুরুতে বসবে। এবং বাক্যের শেষে গিয়ে কি থেকে প্যাটার্নটা কেমন হবে আমি একটু যদি দেখাই। ধরো শূন্যস্থান থাকলো, এরপরেই V1 এর সাথে একটা আইএনজি থাকা লাগবে। শূন্যস্থান বাক্যের শুরুতে, শূন্যস্থান কোথায়? বাক্যের শুরুতে থাকলো, এরপরেই V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অবজেক্ট থাকলো, প্লাস সব শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন, বা আমি সাধারণত আমার প্রাইভেটে বা আমি যখন পড়াই তখন এটাকে আমরা বলি অর্ধেক পূর্ণতা। কি বলি এটারে? অর্ধেক পূর্ণতা। তার WH কোশ্চেন, যেটাকে বলি না কেন কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে এরকম প্যাটার্ন থাকলেই অবশ্যই আমরা কারে বসা দেবো? হোয়াটস ইট লাইক, ফিল লাইক অথবা উড ইউ মাইন্ড বলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি বাকি এই 8টা যদি বসাইতে পারো, এই দুইটা জিনিস পরে একদম সবার শেষে বাকি যে দুইটা থাকবে সেই ক্ষেত্রে তুমি বসাবা। এই দুইটার ক্ষেত্রে একদম সামঞ্জস্যপূর্ণ। সাধারণত বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে এরা ইন্ট্রোডাক্টরি বলা হয়। ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে বাক্যের শুরুতে বসে, সূচনা লগ্নে বসে। এটার ক্ষেত্রে দেয়ারের ক্ষেত্রে আমি কিছু কমন থিওরি প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে লং এগু কথা থাকতে পারে অথবা লং এগু কথা লেখা থাকতে পারে। এটা হচ্ছে শুরুতে এগু থাকতে পারে, এরপরে ড্যাশ থাকলো। এই ড্যাশের পরেই অনেক সময় কথা লেখা থাকতে পারে লিফট কথা, কমন একটা কথা লেখা থাকে সাধারণত দেয়ারের ক্ষেত্রে লিফট কথাটা। আর দেয়ার সাধারণত দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতেছে এরকম বোঝাবে। সেক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করব? দেয়ার কথাটা ব্যবহার করব। এরপর হচ্ছে অনেক সময় লেখা থাকতে পারে ওয়ান্স আপন এ টাইম। কি লেখা থাকতে পারে? ওয়ান্স আপ অন আ টাইম ড্যাশ পরে কিছু একটা কথা বলা থাকলো, তো এই ড্যাশের মধ্যে অবশ্যই কি হবে? দেয়ার কথাটা বসা দিতে হবে। আর কমন কথা বলেছি যে লিফট কথাটা সাধারণত থাকে। তাহলে বাকি থাকলো কে? ইট, এটাও বাক্যের শুরুতে বসবে। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার ক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। এটাকে মনে রাখতে হবে। সিঙ্গুলার ভার্ব কি? ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, হ্যাজ হতে পারে। আর সাধারণত এটা দ্বারা নিকটবর্তী জিনিসগুলোকে সব থেকে বেশি বোঝায়। কিন্তু মাঝে মাঝে দেখবা যে ইট ওয়াজ আ টেরিবল নাইট, ইট ওয়াজ আ টেরিবল হিস্ট্রি, এরকম কিছু কথা কমন জিনিস সাধারণত ইটের ক্ষেত্রে থাকে। তো আমি তোমাদেরকে অতি অল্প সময়ে সংক্ষেপ করে এই রুলগুলোর বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলেই মনোযোগের সাথে ক্লাসটি করেছ। যদিও কোনো কথা আমার সাধারণত মানুষ কথা বলতে গেলে স্লিপ অফ টাং যেটাকে বলা হয়, কোনো কথা আসলে ভালোভাবে বলতে গেলে বা কোনো স্লিপ অফ টাং মানে হচ্ছে কোনো একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা না বললে অন্য একটা কথা বলে ফেলেছি, এরকম হতেই পারে, স্বাভাবিক, যেহেতু এতগুলো রুলস পড়িয়েছি। এর মাঝে যদি এরকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং যদি আরও তোমার ভালোভাবে জানার কোনো আগ্রহ বা ইচ্ছা থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। আমি চেষ্টা করব তোমাকে
তার সম্পূর্ণ রূপের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।